হাই গাইস, আবারও আমাদের চ্যানেল সেন্ট্রাল তলা বাই সেন্টিসিটিতে স্বাগতম, আপনার ওয়েলথ পার্টনার। আমার নাম অনুজ এবং আপনি দেখছেন NISM সিরিজ 21 পাস ফর শিওর ভিডিওস। NISM এর যে PMS ডিস্ট্রিবিউটার্স এক্সাম আছে, আমরা তার ভিডিওগুলো তৈরি করছি এবং আমরা এখন পর্যন্ত 11টা চ্যাপ্টার কভার করে ফেলেছি। আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটি হলো চ্যাপ্টার নাম্বার 12, রেগুলেটর, গভর্নেন্স এবং পোর্টফোলিও ম্যানেজারের এথিক্যাল অ্যাসপেক্টস। তো আমরা এখন পর্যন্ত 11টা চ্যাপ্টার কভার করে ফেলেছি। বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলি, PMS এ মোট 12টা চ্যাপ্টার আছে। আজ আমাদের শেষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। এরপর আমাদের নেশন থামস ডিস্ট্রিবিউটার্স এক্সাম, যেটা নেশন সিরিজ 21 সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি নেশন সিরিজ 21 থামস ডিস্ট্রিবিউটার্স এক্সামের চ্যাপ্টার নম্বর 12, পোর্টফোলিও ম্যানেজারের রেগুলেটরি গভর্নেন্স এবং নৈতিক দিক। তাহলে দেখি এই চ্যাপ্টারে আজ আমরা কি পড়ব। আজ আমরা এই চ্যাপ্টারে পরোক্ষ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 এবং সেবের ইনসাইডার ট্রেডিং রেগুলেশনের যে বিধান আছে সে সম্পর্কে আমরা দেখব। সেবের সিকিউরিটিজ মার্কেট রেগুলেশনের সঙ্গে সম্পর্কিত প্রতারণামূলক ও অন্যান্য ব্যবসায়িক প্রথা এবং 2020 সালের পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন সম্পর্কে আমরা পড়ব এবং পোর্টফোলিও ম্যানেজারের জন্য সেরা অনুশীলনগুলি কী সেটাও জানব। আজ আমরা এই 5টি টপিক নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি নেশন সিরিজ 21 থামস ডিস্ট্রিবিউটার্স এক্সামের চ্যাপ্টার নম্বর 12, মানি লন্ডারিং প্রতিরোধ আইন নিয়ে। তাহলে চলুন বুঝে নিই এটা আসলে ঠিক কি। দেখুন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 যখন তৈরি করা হয়েছিল, এটি মূলত আমাদের একটি আইনি কাঠামো দেয় যা সারা ভারতে কার্যকর হয় এবং একভাবে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে লড়াই করে। তাহলে ভারতে যত ধরনের মানি লন্ডারিং হয়, এই আইনি কাঠামো আমাদের পুরোপুরি সুরক্ষা দেয় যাতে মানি লন্ডারিংয়ের ঘটনা না ঘটে। TMLA যখন চালু হয়েছিল সেটি কার্যকর হয়েছিল 1 জুলাই 2005 সালে। 2000। তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে PML এর যে বিধানগুলো আছে, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের যে বিধানগুলো, সেগুলো কবে থেকে শুরু হয়েছিল। তাহলে সরাসরি উত্তর হবে 1 জুলাই 2005 থেকে। এখন আমরা উদ্দেশ্য নিয়ে কথা বলবো। দেখুন, PML এর উদ্দেশ্য একটাই, এটা আপনার স্ক্রিনে দেখানো হয়েছে, অর্থ পাচার রোধ করা এবং অর্থ পাচারের মাধ্যমে অর্জিত বা জড়িত সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা এবং এর সাথে সম্পর্কিত বা আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য। ভারতে যে কোনো অর্থ পাচারকে চিহ্নিত করা, তা প্রতিরোধ করা, যে কোনো লেনদেন যা অর্থ পাচারের সঙ্গে জড়িত অথবা যে কোনোভাবে কারো অর্থ পাচারের সঙ্গে সংযোগ থাকলে এই সব কিছু প্রতিরোধ করাই PML এর উদ্দেশ্য, যা 1 জুলাই 2005 সালে শুরু হয়েছিল। PML এর বিধানগুলি আমাদের জানায়, যা পুরো ব্যাংকিং ব্যবস্থাকে, আমাদের সমস্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং যে কোনো মধ্যস্থতাকারীকে নির্দেশ দেয়। এদের সবাইকে স্পষ্টভাবে PML-তে বলা হয়েছে যে PML এর অধীনে তারা সমস্ত লেনদেনের রেকর্ড সংরক্ষণ করবে। যে কোনো লেনদেন, আর্থিক লেনদেন হোক না কেন, আপনি যদি একটি ব্যাংক হন, একটি আর্থিক প্রতিষ্ঠান হন অথবা একজন মধ্যস্থতাকারীও হন, যে কোনো মধ্যস্থতাকারীর কাছেও যেসব লেনদেন হয় সেই সব আর্থিক লেনদেনের রেকর্ড রাখতে হবে। তাদের প্রকৃতি এবং তাদের মূল্য, অর্থাৎ কত টাকার লেনদেন, তাদের আর্থিক দিক থেকে মূল্যায়ন কত, এই সব কিছুর হিসাব আমাদের রাখতে হবে। সব রেকর্ড আপনাকে রাখতে হবে। এই লেনদেনগুলো একক লেনদেন হোক বা একাধিক লেনদেনের সিরিজ হোক, অর্থাৎ সেটা যদি একটি মাত্র লেনদেন হয় বা অনেকগুলো লেনদেনের ধারাবাহিকতা হয়, যাই হোক না কেন, যে কোনো লেনদেন, আর্থিক লেনদেনের সব কিছুর জন্য আপনাকে একটি পূর্ণাঙ্গ রেকর্ড রাখতে হবে। এখন দেখি কোন লেনদেন বা একক লেনদেন বা একাধিক লেনদেন হতে পারে। চলুন বুঝে নিই। সব ধরনের নগদ লেনদেন যার মূল্য 10 লাখ টাকার বেশি অথবা সমপরিমাণ বিদেশি মুদ্রায় এবং তার সমতুল্য বিদেশি মুদ্রায়। তাহলে যত ধরনের 10 লাখ টাকার লেনদেন আছে, সেটা ভারতীয় মুদ্রায় হোক বা বিদেশি মুদ্রায়, সেগুলোর রেকর্ড রাখতে হবে। সব ধরনের নগদ লেনদেনের সিরিজ, যেগুলো একে অপরের সাথে সংযুক্ত এবং যেগুলোর মূল্য 10 লাখ টাকার নিচে অথবা সমপরিমাণ বিদেশি মুদ্রায়, যদি এই সিরিজের লেনদেন এক ক্যালেন্ডার মাসে হয় এবং মোট লেনদেনের মূল্য 10 লাখ টাকা ছাড়িয়ে যায়, তাহলে 10 লাখ টাকার যত লেনদেন হয়েছে, যদি সেগুলো এক মাসে 10 লাখ টাকার বেশি হয়, তাহলে সেগুলোকে অবশ্যই এক ক্যালেন্ডার মাসে দেখতে হবে এবং তাদের মোট মূল্য যদি 10 লাখ টাকার বেশি পৌঁছে যায়, তাহলে সেটারও আমাদের হিসাব রাখতে হবে। এবং কোনো সন্দেহজনক লেনদেন, সেটা নগদে হয়েছে কিনা, বা কোনো লেনদেন, সেটা নগদেরও না হলেও, যদি সেই লেনদেন কোনোভাবে সন্দেহজনক হয়, লেনদেনের মধ্যে ইন্টিগ্রেটেড বা সংযুক্ত থাকে অথবা লেনদেন দূরবর্তীভাবে সংযুক্ত থাকে, সম্পর্কিত হয়, তাহলে সেটাকেও বিবেচনা করা হবে। তাহলে এই 3টি বিষয়ে ভালোভাবে তাদের রেকর্ডে সংরক্ষণ করা হবে এবং রেকর্ডগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেটা আমাদের জানানো হয়েছে। এই প্যারাগ্রাফে যত 3টি রেকর্ড আছে সেগুলো সংরক্ষণ করা হবে।
উদ্দেশ্যের জন্য 10 বছর পর্যন্ত এই রেকর্ডগুলো সংরক্ষণ করতে হবে ক্লায়েন্ট এবং কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং মধ্যস্থতাকারীর মধ্যে লেনদেনের তারিখ থেকে। এবং দেখা যাক, যদি কোনো ব্যক্তি যদি মানি লন্ডারিংয়ের অপরাধে জড়িত পাওয়া যায়, মানি লন্ডারিং করতে দেখা যায়, তার লেনদেনগুলো অবৈধ প্রমাণিত হয় এবং এগুলো সব সংজ্ঞায়িত করা হয়েছে পিএমএল এর সেকশন 3-তে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, যা এই আইনের সেকশন 4-এ উল্লেখিত বিধানে বলা আছে। এখন দেখা যাক ব্যাংকিং কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ইন্টারমিডিয়ারিদের ওপর কী কী দায়িত্ব আছে। এগুলো নির্দিষ্ট করা হয়েছে পিএমএল এর সেকশন 12-এ। সেখানে দেখা যাক তারা কি করে। প্রত্যেকটি রিপোর্টিং এন্টিটির কি করতে হবে সেই কিছু পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। সব রিপোর্টিং এন্টিটি কি করবে? লেনদেনের রেকর্ড সংরক্ষণ করবে। যেমন আমরা আগেও দেখেছি, সব রিপোর্টিং এন্টিটি রেকর্ড সংরক্ষণ করবে, লেনদেনের রেকর্ড সহ সেই সব তথ্য যেগুলো সংশ্লিষ্ট ক্লজের আওতাভুক্ত লেনদেনের সঙ্গে সম্পর্কিত। তাহলে যে কোনো ব্যক্তিগত লেনদেন হলে সেই লেনদেনের রেকর্ড ক্লায়েন্ট এবং রিপোর্টিং এন্টিটির মধ্যে লেনদেনের তারিখ থেকে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। নির্দেশকের কাছে নির্ধারিত সময়ের মধ্যে এমন লেনদেন সংক্রান্ত তথ্য জমা দিতে হবে যেগুলি গৃহীত বা সম্পাদিত হয়েছে এবং যার প্রকৃতি ও মূল্য নির্ধারিত হতে পারে। আপনার কাছে যে কোনো ধরনের তথ্য চাওয়া হলে সেটিও আপনাকে সম্পূর্ণভাবে এবং প্রতিটি তথ্য এই প্রক্রিয়ায় প্রদান করতে হবে। রিপোর্টিং সংস্থাকে এগুলো সংরক্ষণ করে রাখতে হবে। নথিপত্র এবং নথিপত্রের রেকর্ডও সংরক্ষণ করতে হবে এবং ক্লায়েন্ট ও ক্লায়েন্টের বেনিফিশিয়াল ওনারদের পরিচয়ও রাখতে হবে। অ্যাকাউন্ট ফাইলের বেনিফিশিয়াল ওনার সম্পর্কেও তথ্য সংরক্ষণ করতে হবে এবং ক্লায়েন্টের সাথে সম্পর্কিত ব্যবসায়িক চিঠিপত্র, অর্থাৎ ক্লায়েন্টের ব্যবসায়িক চিঠিপত্র, তাদের ঠিকানা, ক্লায়েন্টের পরিচয় এবং তাদের অ্যাকাউন্টের ফাইল, এই সব কিছু সংরক্ষণ করতে হবে। এই রেকর্ডগুলো আবার 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, প্রতিটি তথ্য যা সংরক্ষণ, প্রদান বা যাচাই করা হয়েছে তা গোপনীয় রাখা হবে। আপনি যে কোনো তথ্য সংগ্রহ করেছেন, যাচাই করেছেন বা সংরক্ষণ করেছেন তা বর্তমান আইনের অধীনে থাকবে। এই তথ্যগুলো অত্যন্ত গোপনীয়ভাবে রাখা হবে। এখন দেখি পিএমএল এর সেকশন 12A কি বলে, মানে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সেকশন 12A আমাদের কি জানায়। এটি মূলত রিপোর্টিং এন্টিটিগুলোর জন্য বাড়তি ডিউ ডিলিজেন্সের কথা বলে, অর্থাৎ রিপোর্টিং এন্টিটিগুলোকে কিছু নির্দিষ্ট ডিউ ডিলিজেন্স করতে হয়। এটা বলে দেয় ঠিক কী কী ডিটেইলস তাদের নিতে হবে। চলুন বুঝে নিই। এতে মোট 3টি পয়েন্ট আছে। আমরা এই 3টির প্রতিটির কথা বলবো এবং তারপর এই 3টি পয়েন্টের সাব পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। সবচেয়ে আগে কি হয়? প্রত্যেকটি রিপোর্টিং এন্টিটি নির্দিষ্ট লেনদেন শুরু হওয়ার আগে কিছু কাজ করবে। দেখুন, যে কোনো নির্দিষ্ট লেনদেনের আগে প্রত্যেক রিপোর্টিং এন্টিটি কিছু কাজ করবে, কিছু পদক্ষেপ নেবে। সেই কাজগুলো কি কি চলুন বুঝে নেই। ক্লায়েন্টের পরিচয় যাচাই করার জন্য এটি কার্যকর হয়। সবচেয়ে আগে তারা ক্লায়েন্টের পরিচয় যাচাই করবে। তাদের নির্দিষ্ট লেনদেনগুলোর জন্য তারা ক্লায়েন্টের আধার দিয়ে প্রমাণীকরণ করবে এবং নির্দিষ্ট শর্তাবলীর অধীনে সেইভাবে কাজ করবে। তাদের সমস্ত যাচাই ও প্রমাণীকরণের কাজ এখানেই সম্পন্ন হবে। আধার দিয়ে সম্পূর্ণ যাচাই হবে এবং তারপরে ক্লায়েন্টের অঙ্গীকার ও নির্দিষ্ট লেনদেন সম্পন্ন করা হবে। ক্লায়েন্টের অঙ্গীকার নেওয়া হবে এবং তারপর সেই অনুযায়ী পুরো রেকর্ড সংরক্ষণ করা হবে। প্রতিটি রিপোর্টিং সংস্থার জন্য নির্দিষ্ট লেনদেন শুরু হওয়ার আগে তাদের এই কাজটি করতে হবে। এটাই ছিল প্রথম পয়েন্টের নম্বর এ। দ্বিতীয়ত, তাদের আরও একটি পদক্ষেপ নিতে হবে। সেটা হলো মালিকানা এবং আর্থিক অবস্থান পরীক্ষা করা, যার মধ্যে ক্লায়েন্টের উৎস অন্তর্ভুক্ত। তাদের আর্থিক অবস্থান তারা পরীক্ষা করবেন। মালিকানা দেখা হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেই ফান্ডের উৎস যেগুলো ক্লায়েন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে নিয়ে আসছে, ব্যবহার করছে বা বিনিয়োগ করছে। সেই ফান্ডের সঠিক উৎস কোথা থেকে, অর্থাৎ ফান্ডের উৎস কি, এটাও দেখা হবে। শীতে বলা হয়েছে যে তারা অতিরিক্ত পদক্ষেপ নেবে। তারা একভাবে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করবে। নির্দিষ্ট লেনদেন পরিচালনার পেছনে যে উদ্দেশ্য আছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংস্থা যে নির্দিষ্ট লেনদেন করেছে তার সঠিক উদ্দেশ্য কি সেটা খতিয়ে দেখা হবে এবং লেনদেনের পক্ষগুলোর মধ্যে সম্পর্কের উদ্দেশ্য ও প্রকৃতি এবং তারা কেন এই লেনদেন করছে সেই উদ্দেশ্য সম্পর্কেও অনেক অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে। এখন এটাই ছিল প্রথম পয়েন্ট, যার আমরা 3টি সাব পয়েন্ট দেখেছি। এখন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলবো, যা প্রতিটি রিপোর্টিং সংস্থাকে রিপোর্ট করতে হয়। আমরা ডিউ ডিলিজেন্স সম্পর্কে কথা বলছি। এখন দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলি, যেখানে ক্লায়েন্ট উপরে শর্ত পূরণ করতে ব্যর্থ হলে রিপোর্টিং সংস্থা নির্দিষ্ট লেনদেন সম্পন্ন করতে অনুমতি দেবে না। আমরা যতগুলো 3টি পয়েন্ট এখনো পর্যন্ত দেখেছি, যদি ক্লায়েন্ট এই শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয় তাহলে রিপোর্টিং সংস্থা তাকে অনুমতি দেবে না কোনো নির্দিষ্ট লেনদেন সম্পন্ন করতে। কি সেই লেনদেনগুলো হতে পারে? কোনো রকম নগদ উত্তোলন বা জমা নির্দিষ্ট পরিমাণের বেশি হলে সেই উত্তোলন বা জমা করা যাবে না যদি তা নির্ধারিত পরিমাণ অতিক্রম করে।
বিদেশি মুদ্রায় কোনো লেনদেনও বন্ধ হয়ে যাবে। যে কোনো লেনদেন উচ্চ মূল্যের আমদানি, রেমিটেন্স বন্ধ হয়ে যাবে এবং এমন কোনো লেনদেন যা সুদের আয় হবে বা মানি লন্ডারিংয়ের উচ্চ ঝুঁকি থাকবে, সন্ত্রাসবাদে অর্থায়নের মতো বিষয়, এই ধরনের কিছু যদি রিপোর্টিং সংস্থা মনে করে, তাহলে সেগুলোর সবকিছুই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। সবকিছু সেখানে ফ্রিজ হয়ে যাবে। তাদের অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করা যাবে না। এবং তৃতীয় পয়েন্ট, যদি কোনো নির্দিষ্ট লেনদেন বা নির্দিষ্ট লেনদেনের সিরিজ কোনো ক্লায়েন্ট করে এবং সেটা সন্দেহজনক মনে হয় এবং মনে হয় যে এতে অপরাধের অর্থ জড়িত থাকতে পারে বা এতে কোনো না কোনোভাবে অপরাধ জড়িত আছে, তাহলে রিপোর্টিং সংস্থার দায়িত্ব হয়ে যায় যে তারা আরও মনিটরিং করবে। ক্লায়েন্টের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভবিষ্যতে বাড়লে ক্লায়েন্টের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের মনিটরিং এবং লেনদেনের আরও গভীর পর্যবেক্ষণও নির্ধারিত আছে। তাই এই ধরনের ক্ষেত্রে আরও গভীর পর্যবেক্ষণ প্রয়োজন। আরও বেশি মনিটরিং দরকার এবং নির্দিষ্ট লেনদেনগুলো যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোর প্রতি আপনাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। রিপোর্টিং সংস্থাকে এটা করতেই হবে। এই তিনটি বিষয় ছিল পিএমএল এর সেকশন 12A-তে। এখন আমরা পরবর্তী টপিকের দিকে এগোই, যেটা হলো সেবি ইনসাইডার ট্রেডিং রেগুলেশনস 2015। তাহলে সেবি ইনসাইডার ট্রেডিং রেগুলেশনস 2015, চলুন বুঝে নিই এটা আসলে কি। কোনো ডিলিং বা ট্রেডিং যেটা একজন ইনসাইডার তথ্যের ভিত্তিতে করে, মানে কোনো ডিলিং, ট্রেডিং বা কেনাবেচা যদি মার্কেটে হয়, সেই তথ্যের ভিত্তিতে যেটা এখনও পাবলিক হয়নি। এই তথ্যটা পাবলিক ডোমেইনে পাওয়া যায় না, আর এটা ইনসাইডারদের জন্য একটা বিশাল অন্যায় সুবিধা তৈরি করে। ইনসাইডারদের জন্য এটা ঠিক নয়, কারণ এটা মার্কেটের সততা আর মর্যাদার জন্য ক্ষতিকর। মানে যার কাছে এমন কিছু তথ্য আছে যা এখনও পাবলিক হয়নি, সে যদি এই তথ্যের ভিত্তিতে কোনো ট্রেডিং করে, কেনাবেচা করে, তাহলে এটা মার্কেটের সততার জন্য ভালো নয় এবং একভাবে বললে এটা ন্যায্য ও সমতাভিত্তিক বাজারের মূলনীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, তাই বাজারের জন্য একদমই ঠিক নয়। তাহলে কি করা হয়েছে? মার্কেটের সততা রক্ষা করার জন্য, মার্কেটের ইন্টিগ্রিটি বজায় রাখার জন্য সেবি কি করেছে? ইনসাইডার ট্রেডিং রেগুলেশনের বিধান তৈরি করেছে এবং সেগুলোকে এক জায়গায় সংকলিত করেছে। তাহলে এটা কি আছে? প্রবিধানের তফসিল আমাদের বলেছে ইন্টারমিডিয়ারিদের জন্য আচরণবিধির মানদণ্ড এবং বিশ্বাসযোগ্যভাবে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ এবং মনোনীত ব্যক্তির মাধ্যমে ট্রেডিং রিপোর্ট করতে হবে। তাহলে আমাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তাহলে কোনো তথ্য আছে যেগুলো ইনসাইডার ট্রেডিং রেগুলেশনের সব বিধানে অন্তর্ভুক্ত। চলুন কোন পয়েন্ট আছে সেগুলো বুঝে নিই। সবচেয়ে প্রথমে কমপ্লায়েন্স অফিসারকে বোর্ড অফ ডিরেক্টরসকে রিপোর্ট করতে হবে। অর্থাৎ কমপ্লায়েন্স অফিসার এই ধরনের লেনদেন বোর্ড অফ ডিরেক্টরসকে রিপোর্ট করবে সংস্থার। এবং রিপোর্ট চেয়ারম্যানকেও দিতে হবে, অর্থাৎ অডিট কমিটির চেয়ারম্যানকেও জানাতে হবে। বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান অর্থাৎ যিনি প্রধান, তাকেও এই লেনদেন সম্পর্কে জানাতে হবে। কিন্তু 1 বছরের মধ্যে, অর্থাৎ 1 মাস বা 1 বছরের মধ্যে তাকে সব লেনদেন রিপোর্ট করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, যে কোনো তথ্য সংস্থার মধ্যে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী শেয়ার করা হবে। এর মানে হচ্ছে সংস্থার মধ্যে যেই এই ধরনের তথ্য আছে, অর্থাৎ ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত কোনো তথ্য কারো কাছে থাকলে সেটা শুধুমাত্র সংস্থার মধ্যেই রাখা হবে এবং নিড টু নো ভিত্তিতে শেয়ার করা হবে। এর মানে শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে বা কোনো আইনি বাধ্যবাধকতা থাকলে বা কোনো আইনি কাঠামো অনুযায়ী অথবা আদালত বা আইনগত কর্তৃপক্ষ যদি চায়, তখনই সেই তথ্য শেয়ার করা যাবে। অন্যথায় আপনি এই ধরনের তথ্য এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে কোনোভাবেই পৌঁছাতে পারবেন না, অর্থাৎ এই তথ্য আপনি কাউকেই দিতে পারবেন না। ডিজিগনেটেড পার্সন এবং ডিজিগনেটেড পার্সনের ইমিডিয়েট আত্মীয়দের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ডিজিগনেটেড পার্সন এবং তাদের ইমিডিয়েট আত্মীয়, যারা অর্গানাইজেশনে ডিজিগনেটেড পার্সন হিসেবে আছেন, তাদের জন্য এক ধরনের ইন্টারনাল কোড অফ কন্ডাক্ট তৈরি করা হবে এবং সেটাই তাদের নিয়ন্ত্রণ করবে। বিশেষ করে যারা সিকিউরিটিজের ডিলিংয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য একটি কোড অফ কন্ডাক্ট তৈরি করা হবে। সেটা তারা ডিলিংয়ে থাকুক বা অ্যাকাউন্টসে থাকুক, তাদের জন্য কোড অফ কন্ডাক্ট তৈরি করা হবে। তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রেডিংও এই কোড অফ কন্ডাক্টের আওতায় আসবে এবং তাদের কী রিপোর্টিং করতে হবে সেটাও এই কোড অফ কন্ডাক্টে নির্ধারিত থাকবে। তাই এখানে অনেক কিছু আছে যা তাদের করতে হবে। ডিজিগনেটেড পার্সন যদি তিনি এই নিয়মাবলীর সাথে সামঞ্জস্য রেখে ট্রেড করেন, তাহলে তিনি এই নিয়মাবলীর আওতায় নিজের ট্রেডগুলো এক্সিকিউট করতে পারবেন। পঞ্চম পয়েন্টে, কমপ্লায়েন্স অফিসার এমন সিকিউরিটিজের একটি কনফিডেন্সিয়ালিটি লিস্ট মেইনটেইন করবেন যেগুলো রেস্ট্রিক্টেড লিস্টের মধ্যে পড়ে। তাহলে এই সমস্ত কমপ্লায়েন্স অফিসার যতগুলো রেস্ট্রিক্টেড লিস্ট আছে সেগুলোর একটি তালিকা সংরক্ষণ করবেন। এটি অত্যন্ত গোপনীয়ভাবে সংরক্ষণ করা হবে। কোনো ট্রেড অনুমোদন করার আগে কমপ্লায়েন্স অফিসার এই ঘোষণা নেবেন যে আবেদনকারীর কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ষষ্ঠ পয়েন্ট আমাদের এটাই জানায়।
তাহলে কোড অফ কন্ডাক্ট এখানে আমাদের আরও একটি বিষয় স্পষ্টভাবে জানায় যে যদি কোনো ঘটনাবলীর মধ্যে আপনার কাছে কোনো তথ্য থাকে বা আপনি যদি কোনো ট্রেড করতে চান, তাহলে অনুমোদন পাওয়ার 7টি ট্রেডিং দিনের মধ্যে আপনাকে সেই ট্রেডটি করতে হবে। কিন্তু যদি আপনি 7 দিন বা 7টি ট্রেডিং দিনের মধ্যে ট্রেড করতে না পারেন, তাহলে আবারও প্রিক্লিয়ারেন্স বা প্রি অ্যাপ্রুভালও তার জন্য প্রয়োজন হবে। এখন আমরা আলোচনা করব সেবির প্রভিশন অফ ফ্রডুলেন্ট অ্যান্ড আনফরচুনেট প্র্যাকটিস রিলেটিং টু সিকিউরিটিজ মার্কেট রেগুলেশন 2003 সম্পর্কে। সেবির 2003 সালের যে আইন আছে সেটি প্রভিশন অফ ফ্রডুলেন্ট অ্যান্ড আনফরচুনেট প্র্যাকটিস, যা সিকিউরিটিজের সাথে সম্পর্কিত। তাহলে এটা একবারে বোঝায় যে যেসব আনফরচুনেট প্র্যাকটিস বা ম্যানিপুলেশন অর্থাৎ ট্রেড প্র্যাকটিস সিকিউরিটিজ মার্কেটে চলে, সেগুলোর জন্য সেবি যে প্রভিশনস আরোপ করেছে এবং সেবি যেভাবে ব্যাখ্যা করেছে সেটাই এই নির্দিষ্ট টপিকের মূল বিষয়বস্তু। তাহলে চলুন বুঝে নিই ঠিক কিভাবে রেগুলেশন 2 অ্যাক্ট আমাদের সংজ্ঞায়িত করে। যে কোনো ধরনের প্রতারণা যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কোনো কাজ, কোনো প্রকাশ, অবহেলা, গোপনীয়তা যা করা হয়েছে অন্য কাউকে বা তার এজেন্টকে সিকিউরিটিজে লেনদেন করতে প্ররোচিত করার উদ্দেশ্যে, তাহলে এই রেগুলেশন আমাদের এই ধরনের প্রতারণাকে সংজ্ঞায়িত করে। রেগুলেশনের 2য় অধ্যায় সিকিউরিটিজে লেনদেনের বিষয়টি নিয়ন্ত্রণ করে, যার মধ্যে সিকিউরিটিজ কেনা ও বিক্রি অন্তর্ভুক্ত। এবং এই রেগুলেশন সেই সব ব্যক্তিকে সরাসরি বা পরোক্ষভাবে নিষিদ্ধ করে যারা নিম্নলিখিত বিষয়গুলোর সাথে জড়িত। চলুন তাহলে বুঝে নিই সেগুলো কি কি। সিকিউরিটিজের কেনাবেচা ও লেনদেন যদি প্রতারণামূলকভাবে বা ভুল উপায়ে হয়, তাহলে সেই ধরনের কোনো কেনাবেচা একেবারেই অনুমোদিত হবে না এবং সেই ব্যক্তির এমন কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। কোনো ধরনের ম্যানিপুলেশন বা বিভ্রান্তিকর পরামর্শ যদি কেউ দিয়েছে, তালিকাভুক্ত বা তালিকাভুক্ত হতে চলা সিকিউরিটিজ কেনাবেচার ক্ষেত্রে, এই ধরনের যে কোনো তথ্য বা যদি কেউ এমন কোনো পরামর্শ বা ম্যানিপুলেশন দিয়ে থাকে, এটি সম্পূর্ণভাবে নিয়ম দ্বারা নিষিদ্ধ। কোনো ধরনের ডিভাইস, স্কিম বা কৌশল ব্যবহার করে প্রতারণা করা, যেটা তালিকাভুক্ত বা তালিকাভুক্ত হতে চলা কোনো সিকিউরিটির ইস্যু বা ডিলিংয়ের সঙ্গে সম্পর্কিত, এটাই 3য় পয়েন্ট। আপনি যদি কোনো ধরনের এই ধরনের প্র্যাকটিসে যুক্ত হন, আপনার ব্যবসার পদ্ধতি যদি প্রতারণামূলক প্রমাণিত হয়, অথবা আপনি কোনো তালিকাভুক্ত বা তালিকাভুক্ত হতে চলা সিকিউরিটিজের ডিলিংয়ে যুক্ত থাকেন যা কিছুই তালিকাভুক্ত আছে, আবার যদি কোনো প্রস্তাবিত বা তালিকাভুক্ত ব্যবসার কোনো কার্যক্রমে আপনার কোনো প্রতারণা থাকে, অথবা আপনি এমন কোনো ব্যবসায় যুক্ত হন যা প্রতারণামূলক, তাহলে সেটাও আপনাকে নিষিদ্ধ করা হবে। এবং যদি আপনি কোনো অনুচিত ট্রেড প্র্যাকটিস করেন বা অত্যন্ত প্রতারণামূলকভাবে কিছু করেন, কিংবা অন্য কোনো বিষয়ে বুদ্ধিমত্তা ব্যবহার করে কিছু করেন, তাহলে সেগুলো এই নিয়মের আওতায় পড়বে। তাহলে রেগুলেশনের 2য় অধ্যায়ে আমাদের সিকিউরিটিজ মার্কেটে ডিলিং অর্থাৎ কেনাবেচা এবং সিকিউরিটিজ ইস্যু করার বিষয় নির্দেশনা দেয়। এটাই আমাদের বলে দেয় রেগুলেশনের 7ম অধ্যায়। তাহলে এই জিনিসটা যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে রেগুলেশনস থেকে সরিয়ে দেবে, এই জিনিসটা করতে দেবে না। এবার কথা বলি সেবি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনস 2020 নিয়ে। চলুন বুঝে নিই। তাহলে পরবর্তী সেকশনগুলো সেবি রেগুলেশন 2020 এর একটি সংক্ষিপ্তসার দেবে। এখন আমরা যা পড়তে চলেছি তা আমাদের ঠিকভাবে জানাবে 2020 সালের পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনসের সংক্ষিপ্তসার। তাহলে রেগুলেশনের প্রধান অংশটি চলুন বুঝে নিই। পোর্টফোলিও কি হয়? পোর্টফোলিও মানে হলো কোনো ব্যক্তির অধীনে থাকা মোট সিকিউরিটিজ এবং পণ্যের সমষ্টি। যে কোনো পোর্টফোলিওর মধ্যে তার মোট সিকিউরিটিজ, তাদের মূল্য, মোট সিকিউরিটিজের হোল্ডিংস এবং পণ্যের যেসব জিনিস কোনো ব্যক্তির অধীনে থাকে, সেগুলোই তার পোর্টফোলিওর অংশ হতে পারে। এই পুরো জিনিসটাই আপনার পোর্টফোলিও বলা হয়, যেখানে ইকুইটি আসে এবং বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসও এতে থাকতে পারে। সামগ্রিকভাবে পোর্টফোলিও, সামগ্রিক সিকিউরিটিজ এবং মোট হোল্ডিংসকেই আপনার পোর্টফোলিও বলা হয়। প্রিন্সিপাল অফিসার নিয়ে কথা বললে তিনি হলেন সেই কর্মচারী যাকে পোর্টফোলিও ম্যানেজার পিএমএস স্কিম দ্বারা নিযুক্ত করা হয় এবং যিনি দায়িত্বশীল থাকেন পোর্টফোলিও ম্যানেজারের নেওয়া সিদ্ধান্তগুলোর জন্য, বিশেষ করে পোর্টফোলিও সিকিউরিটিজের ব্যবস্থাপনা ও প্রশাসনের ক্ষেত্রে। তাই তিনি পুরোপুরি পোর্টফোলিওর প্রশাসন ও ব্যবস্থাপনা করবেন, যেখানে সিকিউরিটিজ কেনা হয়েছে, এবং পোর্টফোলিও ম্যানেজারের সমস্ত অপারেশন পরিচালনা করবেন। পোর্টফোলিও ম্যানেজারের সমস্ত অপারেশন তার ওপর দায়িত্ব দেওয়া হয় এবং তিনি পোর্টফোলিও ম্যানেজার হিসেবে রেজিস্ট্রেশনের জন্য দায়ী থাকবেন। আমরা এই বিষয়ে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম সেপ্টেম্বর 6 তারিখে রেজিস্ট্রেশন নিয়ে। তাই কেউই পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করতে পারবে না যদি না তার কাছে সার্টিফিকেট থাকে। এই সার্টিফিকেট সেবি দ্বারা সেবি থিমস রেগুলেশনের অধীনে প্রদান করা হয়। তাহলে ভারতে যদি আপনি একটি ফিমস চালাতে চান, তাহলে আপনাকে সেবা থেকে সেবি ফিমস রেগুলেশনস অ্যাক্টের অধীনে একটি সার্টিফিকেশন নিতে হবে। এর বাইরে আপনি ফিমস হিসেবে কাজ করতে পারবেন না এবং রেজিস্ট্রেশনের জন্য কিছু শর্ত আছে। চলুন দ্রুত দেখে নিই সেগুলো কি কি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট রেগুলেশনের অধীনে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট নিম্নলিখিত শর্তাবলীর অধীন। যেমনটা আমি আপনাদের বলেছিলাম, পোর্টফোলিও ম্যানেজারকে সেবার অ্যাক্টের নীতিমালা মেনে চলতে হবে।
যে পোর্টফোলিও ম্যানেজার থাকবে সে কী করবে? তিনি সেবার আইন এবং সেবাই পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনের সমস্ত বিধান মেনে চলবেন এবং কেবলমাত্র আইনি কাঠামোর মধ্যে কাজ করবেন যা উল্লেখ করা হয়েছে এবং কোনো পরিবর্তনের ক্ষেত্রে যদি তিনি চান তাহলে সেবাই কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে নিয়ন্ত্রণ পরিবর্তনের ক্ষেত্রে পোর্টফোলিও ম্যানেজারকে সেবা থেকে পূর্বানুমতি নিতে হবে। তারা খুব স্পষ্টভাবে লিখে দিয়েছে যে যদি সে কোনো নিয়মে কোনো পরিবর্তন করতে চায় তাহলে তাকে সেবের আগাম অনুমতি নিতে হবে। একজন পোর্টফোলিও ম্যানেজারকে সেবেকে লিখিতভাবে জানাতে হবে যদি আগে যে তথ্য সে সেবেকে দিয়েছিল তাতে যদি কিছু বিভ্রান্তিকর থাকে, কিছু ভুল হয়ে থাকে বা কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে থাকে, বিশেষ করে এমন কিছু পরিবর্তন যা ইতিমধ্যেই জমা দেওয়া তথ্যের সঙ্গে সম্পর্কিত, তাহলে সেই পরিবর্তনের কারণ লিখিতভাবে সেবেকে জানাতে হবে পোর্টফোলিও ম্যানেজারকে কেন এমন হয়েছে, আগের যে তথ্য দেওয়া হয়েছিল তা ভুল কেন দেওয়া হয়েছিল। পোর্টফোলিও ম্যানেজারকে রেজিস্ট্রেশনের জন্য ফি দিতে হবে যেভাবে থিমস রেগুলেশনস দ্বারা নির্ধারিত হয়েছে। পোর্টফোলিও ম্যানেজারকে সেই ফি দিতে হবে যা সেবে থিমস রেগুলেশনস অ্যাক্টের অধীনে নির্ধারিত হয়েছে এবং পোর্টফোলিও ম্যানেজার খুবই যথাযথ পদক্ষেপও নেবে। যে কোনো অভিযোগের নিষ্পত্তির জন্য, যেমন বিনিয়োগকারীদের কোনো অভিযোগ আসে, কোনো বিনিয়োগকারীর কোনো প্রশ্ন বা কোনোভাবে কোনো অভিযোগ থাকলে পোর্টফোলিও ম্যানেজারকে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। কিন্তু অভিযোগ পাওয়ার তারিখ থেকে 1 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং 1 মাস সময় তো আছেই, এর পাশাপাশি তাকে সেবিকেও জানাতে হবে। অর্থাৎ সেবিকে সবসময় রূপে রাখতে হবে কতগুলো অভিযোগ এসেছে, কী ধরনের অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের বিস্তারিত তথ্য সেবিকে জানাতে হবে। আপনার কাছে যে কোনো অভিযোগ আসছে তার সম্পর্কে সেবিকে জানানো খুবই জরুরি। পোর্টফোলিও ম্যানেজারকে ন্যূনতম নিট সম্পদ বজায় রাখতে হবে। পোর্টফোলিও ম্যানেজারের যে নিট সম্পদ থাকা উচিত তা পিএমএস রেগুলেশনের অধীনে সার্টিফিকেটের মেয়াদকালে তাকে বজায় রাখতে হবে। তাহলে এগুলো ছিল কিছু পয়েন্ট যেগুলো রেজিস্ট্রেশনের জন্য একেবারে শর্ত হিসেবে আবারও পড়ে দেখলাম। এখন আমরা পোর্টফোলিও ম্যানেজারের জন্য আচরণবিধি নিয়ে কথা বলবো। কোন কোন আচরণবিধি পোর্টফোলিও ম্যানেজারদের জন্য প্রযোজ্য তা নিয়ে আলোচনা করব। এখন আপনার স্ক্রিনে চলে আসবে, এগুলো স্পষ্টভাবে উল্লেখ আছে সেবি পিএমএস রেগুলেশনের অ্যাক্টের 3য় তফসিলে এবং এগুলোই সব পয়েন্ট। আমাদের এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এখানে 12টি পয়েন্ট আছে এবং শুধু একভাবে পড়া যথেষ্ট, কারণ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আচরণবিধির ওপর সেবি অনেক গুরুত্ব দেয়, তাই আমাদের ভালোভাবে পড়ে এগুলো জানতে হবে। তাহলে আচরণবিধি যা সেবি থিমসের শিডিউল 3-তে নির্দিষ্ট করা আছে, চলুন দেখি কি কি আছে এতে। পোর্টফোলিও ম্যানেজারকে তার ব্যবসায়িক কার্যক্রমে খুবই উচ্চমানের সততা এবং ন্যায্যতা বজায় রাখতে হবে এবং সে ক্লায়েন্ট বা অন্য কোনো পোর্টফোলিও ম্যানেজারের সঙ্গে যে কোনো ডিলিং করুক না কেন সব ক্ষেত্রেই এই নীতিগুলো মানতে হবে। তাহলে খুব স্পষ্টভাবে তাকে তার সমস্ত লেনদেনে অত্যন্ত উচ্চমানের সততা এবং ন্যায্যতা দেখাতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে বিনিয়োগের উদ্দেশ্যে পোর্টফোলিও ম্যানেজারের কাছে যে কোনো টাকা এসেছে সেই টাকা খুব দ্রুতই পোর্টফোলিও ম্যানেজারকে নির্ধারিত উদ্দেশ্যে বিনিয়োগ করতে হবে। তাকে কোনো টাকা ধরে রাখতে হবে না, খুব দ্রুত সেই টাকা বিনিয়োগের উদ্দেশ্যে কাজে লাগাতে হবে, বিনিয়োগ করতে হবে। পোর্টফোলিও ম্যানেজারকে সবসময় সর্বোচ্চ মানের পরিষেবা দিতে হবে। এটা একদম স্পষ্টভাবে আচরণবিধি হিসেবে নির্ধারিত। এই পোর্টফোলিও ম্যানেজার প্রত্যেক সময় খুবই উচ্চমানের পরিষেবা দেবে। সে যথাযথ সতর্কতা অবলম্বন করবে, সঠিক যত্ন ও স্বাধীন পেশাদার সিদ্ধান্ত গ্রহণ করবে, তাই তাকে অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন আছে। আরেকভাবে বললে পোর্টফোলিও ম্যানেজারকে তার বিনিয়োগ ও ডিইনভেস্টমেন্টে যে কোনো স্বার্থের সংঘাত এড়াতে হবে। সে স্বার্থের সংঘাত এড়াবে এবং তার সব গ্রাহককে একদম ন্যায্য আচরণ দেবে। পোর্টফোলিও ম্যানেজার এমন কোনো ট্রেড এক্সিকিউট করবে না যা স্বার্থের বিরুদ্ধে, মানে ক্লায়েন্টের বিরুদ্ধে, অর্থাৎ ক্লায়েন্টের স্বার্থের বিরুদ্ধে কোনো ট্রেড এক্সিকিউট করা হবে না। একজন পোর্টফোলিও ম্যানেজার কোনোভাবেই এমন কোনো বিবৃতি দেবেন না বা এমন কোনো কাজে যুক্ত হবেন না বা কোনো অন্যায় প্রতিযোগিতায় অংশ নেবেন না যা অন্য পোর্টফোলিও ম্যানেজারদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। অর্থাৎ তিনি এমন কোনো বিবৃতি দেবেন না বা এমন কোনো কাজে যুক্ত হবেন না যাতে অন্যদের ক্ষতি হয়। অন্য পোর্টফোলিও ম্যানেজারদের জন্য এখানে খুব স্পষ্টভাবে আচরণবিধি নির্ধারণ করা হয়েছে। এখানে সেটি মেনে চলতে হবে। পোর্টফোলিও ম্যানেজার কোনোভাবেই কোনো অতিরঞ্জিত বিবৃতি দেবেন না, সেটা রিটার্ন সংক্রান্ত হোক বা মৌখিক বিবৃতি হোক। আপনাকে কোনো কিছুতেই অতিরঞ্জন করা চলবে না, বিশেষ করে পোর্টফোলিওর রিটার্ন বা পোর্টফোলিওতে থাকা স্টকগুলোর গুণমান নিয়ে। এইসব বিষয় নিয়ে আপনাকে কখনোই অতিরঞ্জন করা উচিত নয়। 7ম পয়েন্ট, চুক্তিতে প্রবেশের সময়। যখন পিএমএস এবং একজন বিনিয়োগকারীর মধ্যে একটি চুক্তি হয় তখন চুক্তিতে প্রবেশের সময় পোর্টফোলিও ম্যানেজারকে লিখিতভাবে নিতে হবে। সে ক্লায়েন্টের কাছ থেকে লিখিতভাবে নেবে ক্লায়েন্টের বিভিন্ন কর্পোরেট বডিতে যে স্বার্থ রয়েছে তা সম্পর্কে।
তাহলে ক্লায়েন্টের যেসব স্বার্থ রয়েছে বিভিন্ন কর্পোরেট বডিতে, যার মাধ্যমে সে ওই কর্পোরেট বডির অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য পেতে পারে, সেই সব তথ্য তাকে লিখিতভাবে নিতে হবে। একজন পোর্টফোলিও ম্যানেজার কোনো ক্লায়েন্টকে এই তথ্য প্রকাশ করতে পারবেন না। সে কোনো ক্লায়েন্টকে এই তথ্য প্রকাশ করবে না বা প্রেসকে তার ক্লায়েন্ট সম্পর্কে কোনো গোপনীয় তথ্য দেবে না। এক ক্লায়েন্টের কোনো তথ্য অন্য ক্লায়েন্টকে বা প্রেসকে জানানো হবে না। প্রয়োজন পড়লে পোর্টফোলিও ম্যানেজার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ক্লায়েন্টের সিকিউরিটিজ ট্রান্সফার করার সময়, অথবা কোনো ডিভিডেন্ড এসেছে, ইন্টারেস্ট পেমেন্ট হয়েছে, এই ধরনের সব আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে হবে ক্লায়েন্টের নির্দেশ অনুসারে। 10 নম্বর পয়েন্টের 3টি সাব পয়েন্ট আছে, চলুন দেখি সেগুলো কি কি। একজন পোর্টফোলিও ম্যানেজার সবসময় খেয়াল রাখবে যাতে বিনিয়োগকারীদের সত্য ও যথাযথ তথ্য প্রদান করা হয়। একজন বিনিয়োগকারীকে একদম সত্য তথ্য দেওয়া হয়েছে এবং যথেষ্ট তথ্য প্রদান করা হয়েছে এবং তাকে কোনোভাবেই ভুল পথে পরিচালিত করা হয়নি। তাদের নেওয়া বিনিয়োগ সিদ্ধান্ত বা কোনো ধরনের ঝুঁকি সম্পর্কে তাদের ভুলভাবে গাইড করা হয়নি। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনি ক্লায়েন্টকে সর্বোত্তম সম্ভব পরামর্শ দেবেন। এই পরামর্শটি ক্লায়েন্টের প্রয়োজন, পরিবেশ এবং পেশাগত দক্ষতার ভিত্তিতে হবে। তাই ক্লায়েন্টের প্রয়োজন বা আইপিএসের ভিত্তিতে যেটা সবচেয়ে ভালো হবে, সেই অনুযায়ী আপনাকে ক্লায়েন্টের পোর্টফোলিও পরিচালনা করতে হবে এবং আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে আপনি যেসব পেশাগত লেনদেন করছেন সেগুলো অত্যন্ত দক্ষ এবং খরচ সাশ্রয়ীভাবে করছেন। একাদশ পয়েন্টটি আমাদের বলে দেয় যে পোর্টফোলিও ম্যানেজারকে কি করা উচিত নয়। 3টি পয়েন্ট আছে, কোনোভাবেই ভুল মার্কেট সিকিউরিটিজ তৈরি করা যাবে না, বা কোনো ভুল জিনিস মার্কেট সিকিউরিটিজে অন্তর্ভুক্ত করা যাবে না, কিংবা ভুলভাবে মার্কেট তৈরি করা যাবে না। কোনোভাবেই এমন কিছু করা যাবে না যা বাজারের বিরুদ্ধে যায়। সিকিউরিটিজের দামের কারসাজি বা রিগিং একেবারেই এড়িয়ে চলতে হবে এবং দামের সংবেদনশীল তথ্য ব্রোকার, স্বীকৃত স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছে পৌঁছে দেওয়াও নিষিদ্ধ। আপনার কাছে যদি কোনো সংবেদনশীল তথ্য থাকে তাহলে আপনি সেটা অন্য কারো কাছে দিতে পারবেন না। আপনি ব্রোকার হন বা স্বীকৃত স্টক এক্সচেঞ্জের সদস্য, কোনো মধ্যস্থতাকারীকে এমন কোনো আর্থিক তথ্য যা দামের জন্য সংবেদনশীল আপনি দিতে পারবেন না। দ্বাদশ পয়েন্ট আমাদের বলে দ্বাদশের এ পয়েন্টটি যে পোর্টফোলিও ম্যানেজার বা তার পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের কোনো কর্মচারী সরাসরি বা পরোক্ষভাবে কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস পাবলিকলি অ্যাক্সেসযোগ্য মিডিয়াতে দেবে না। যে কেউ মিডিয়াতে গিয়ে এটা বলবে না যে এটা কিনে নাও বা এটা বিক্রি করে দাও, যতক্ষণ না সে তার লং এবং শর্ট পজিশন সম্পর্কে একটি ডিসক্লোজার দিয়েছে সেই নির্দিষ্ট সিকিউরিটিজে যখন সে এই ধরনের সার্ভিস দিচ্ছে। তাই একটি ডিসক্লেমারের সঙ্গে সে এ বিষয়ে কথা বলতে পারে, কিন্তু ডিসক্লেমার ছাড়া সে কখনোই এটা করতে পারবে না যতক্ষণ না সে ডিসক্লেমার দিয়েছে। তার যেই পজিশন থাকুক না কেন, সেটা লং হোক বা শর্ট, এবং নির্দিষ্ট কোনো সিকিউরিটিতে। যদি পোর্টফোলিও ম্যানেজারের কোনো কর্মচারী এই ধরনের পরামর্শ দিচ্ছে, যদি কোনো কর্মচারী এমন কোনো পরামর্শ দিচ্ছে, তাহলে তাকেও তার নির্ভরশীল পরিবারের সদস্যদের স্বার্থ প্রকাশ করতে হবে। তাহলে তাকেও এটা প্রকাশ করতে হবে যে আজ তার বা তার নির্ভরশীল পরিবারের সদস্যদের এই বিষয়ে কোনো স্বার্থ আছে কিনা এবং নিয়োগকর্তারও কোনো স্বার্থ আছে কিনা সেটাও দেখাতে হবে। এর মধ্যে তাদের উক্ত সিকিউরিটি যে লং ও শর্ট পজিশনও অন্তর্ভুক্ত থাকবে। তাই এখানে সঠিকভাবে ডিউ ডিলিজেন্স বজায় রাখতে হবে। এবং ত্রয়োদশ পয়েন্টটি অর্থাৎ শেষ পয়েন্টটি হলো, পোর্টফোলিও ম্যানেজারকে সেবি অ্যাক্ট, রেগুলেশন এবং সেবি দ্বারা জারি করা যে কোনো গাইডলাইন ও স্কিম অবশ্যই মেনে চলতে হবে। পোর্টফোলিও ম্যানেজার শুধুমাত্র এই নিয়মাবলীর অধীনেই কাজ করবে এবং সেবি ইনসাইডার ট্রেডিং রেগুলেশনস 2015-তে নির্ধারিত কোড অফ কন্ডাক্টও মানতে হবে। বলা হয়েছে এই নিয়মের আওতায় থেকেই তাকে সমস্ত কাজ করতে হবে। কোনো ধরনের ইনসাইডার ইনফরমেশন থাকলে তার ভিত্তিতে ট্রেড ফ্যাসিলিটেট করার চেষ্টা সে করবে না। পোর্টফোলিও ম্যানেজার তার স্ট্যাটাস বা অন্য কোনো রেজিস্টার্ড ইন্টারমিডিয়েটের ব্যবহার করবে না। কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার জন্য বা পোর্টফোলিও সার্ভিস নেওয়ার জন্য সে তার স্ট্যাটাস ব্যবহার করবে না। এগুলোই ছিল সেই 13টি পয়েন্ট যা পোর্টফোলিও ম্যানেজারদের জন্য কোড অফ কন্ডাক্ট। এইভাবেই একজন পোর্টফোলিও ম্যানেজারকে কাজ করতে হয়। এখন আমরা কথা বলব পিএমএস ডিস্ট্রিবিউটরদের জন্য কোড অফ কন্ডাক্ট নিয়ে। এই এক্সামটি পিএমএস ডিস্ট্রিবিউটরদের জন্য এবং পিএমএস ডিস্ট্রিবিউটরদেরও কিছু কোড অফ কন্ডাক্ট আছে যার অধীনে তাদের কাজ করতে হয়, কাজ করার প্রয়োজন হয়। চলুন বুঝে নিই কি কি আছে। তাহলে কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সব পিএমএস ডিস্ট্রিবিউটরদের সেবি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনস 2020 মেনে চলতে হয়। সব পিএমএস ডিস্ট্রিবিউটরদের তাদের সবাইকে পোর্টফোলিও ম্যানেজারের 2020 সালের যে রেগুলেশন আছে তার অধীনেই কাজ করতে হবে। আপনার ডিস্ট্রিবিউটর সার্ভিস, ডিস্ট্রিবিউশন সার্ভিস, বিজ্ঞাপন, প্র্যাকটিসিং এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস ইত্যাদির সঙ্গে সম্পর্কিত যে কোনো সার্ভিস হোক, ডিস্ট্রিবিউটর সার্ভিস হোক বা বিজ্ঞাপন সার্ভিস হোক, আপনাকে সবকিছু পোর্টফোলিও ম্যানেজমেন্ট রেগুলেশনস 2020 অ্যাক্টের অধীনে থেকেই করতে হবে। পিএমএস ডিস্ট্রিবিউটর হিসেবে আপনাকে উচ্চমানের সততা বজায় রাখতে হবে। আপনাকে খুবই উচ্চমানের সততা এবং নৈতিকতা বজায় রাখতে হবে।
আপনার সমস্ত ব্যবসায়িক কার্যক্রমে দ্রুততা এবং ন্যায্যতা দেখাতে হবে। আপনাকে আপনার ব্যবসায় সততা ও ন্যায্যতার সর্বোচ্চ উদাহরণ দেখাতে হবে। আপনাকে যথাযথ দক্ষতার সঙ্গে কাজ করতে হবে, খুবই দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। আপনার সমস্ত ব্যবসায়িক কার্যক্রমে যত্ন ও নিষ্ঠা দেখাতে হবে। এবং চতুর্থ পয়েন্টে বলা হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থের কথা, তাদের ঝুঁকি প্রোফাইলিং, আর্থিক চাহিদার উপযোগিতা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস তৈরি করা এবং মার্কেটিং, অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসের মার্কেটিং করার সময়। তাহলে আপনাকে সঠিকভাবে তার আর্থিক চাহিদা, তার ঝুঁকি প্রোফাইলিং এবং বিনিয়োগকারীর স্বার্থ দেখে তবেই তাকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস পিএমএস পরামর্শ দিতে হবে। আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আপনাকে নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে ক্লায়েন্টের স্বার্থ সুরক্ষিত আছে কিনা। আপনাকে নিশ্চিত করতে হবে যে কমিশন বা ইনসেন্টিভ কখনোই আপনার ভিত্তি হওয়া উচিত নয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস সুপারিশ করার সময়। তাই শুধুমাত্র এই কারণেই আপনার ভিত্তি হওয়া উচিত নয় যে আপনি এতে কমিশন বা ইনসেন্টিভ পাবেন বলে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস সুপারিশ করেছেন। এটা কখনোই হওয়া উচিত নয়। যত ধরনের ডিসক্লোজার বা ডকুমেন্ট আছে সেগুলো আপনাকে ক্লায়েন্টের জানাতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, ফি, চার্জেস, ক্লায়েন্ট এবং পোর্টফোলিও ম্যানেজারের মধ্যে যে এগ্রিমেন্ট হয়, এসব বিষয় সম্পর্কে আপনাকে ক্লায়েন্টের ভালোভাবে জানাতে হবে। ক্লায়েন্টকে সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে, যার মধ্যে ডিস্ট্রিবিউশন, কমিশন এবং ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচের বিস্তারিত অন্তর্ভুক্ত থাকবে। এটাও অবশ্যই করতে হবে। ক্লায়েন্টের সম্পূর্ণ খেইক এবং এর ভেরিফিকেশনও করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ এবং গ্রহণ করা হয়েছে এমন রিস্ক অ্যাসেসমেন্টের হাইলাইট, পারফরম্যান্স প্রজেকশন, ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ এসবের সম্পূর্ণ ও সর্বশেষ তথ্য আপনাকে খুব ভালোভাবে দিতে হবে এবং ক্লায়েন্টকে রিস্ক প্রশাসনের ওপর নিয়ন্ত্রণের স্তর এবং প্রশাসনিক পরিষেবার ধরন সম্পর্কেও জানাতে হবে। ডিসক্রিশনারি এবং নন ডিসক্রিশনারি সবকিছুই ক্লায়েন্টকে একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে হবে। রিটার্নের নিশ্চয়তা দেওয়া থেকে বিরত থাকুন। আপনাকে এই ধরনের কথা বলা যাবে না যে এই ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচে এতটা রিটার্ন আসবেই বা এমন কিছু হবে। কোনো ধরনের ভুল উপস্থাপনা করা যাবে না। রিবেট, উপহার ইত্যাদির মতো অনৈতিক উপায়ে ক্লায়েন্ট আকৃষ্ট করা থেকে বিরত থাকুন। এইসব বিষয় দেখে আপনাকে ক্লায়েন্টের প্রলুব্ধ করা যাবে না। পিএমএস এর পরিষেবা নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত অনৈতিক বিষয় হিসেবেই গণ্য হয়। আপনাকে ক্লায়েন্টের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো বজায় রাখতে হবে। মানে আপনাকে তাদের প্রয়োজনীয় পরিকাঠামো দিতে হবে, যেমন ডিসক্লোজার ডকুমেন্টের রসিদ, পোর্টফোলিওর বিবৃতি, পারফরম্যান্স ফি অডিটের বিবৃতি, এই সব কিছুই আপনাকে ক্লায়েন্ট চাইলে দিতে হবে। ক্লায়েন্টের গোপনীয়তা আপনাকে বজায় রাখতে হবে। খুবই জরুরি, আপনার কাছে বৈধ সার্টিফিকেশন থাকতে হবে, যেটা সেবি দ্বারা নির্ধারিত সব সময়। এগুলোই ছিল পিএমএস ডিস্ট্রিবিউটরদের জন্য আচরণবিধি। তো বন্ধুরা, এগুলোই ছিল চ্যাপ্টার নাম্বার 12 থেকে। এখন আমরা এর কিছু প্রশ্ন দেখি। নমুনা প্রশ্ন: মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে যে লেনদেনের রেকর্ড রাখতে হবে তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নগদ লেনদেন, যার মূল্য এর চেয়ে বেশি। তো আমরা ভালোভাবে দেখলাম 10 লাখ, 20 লাখ, 25 লাখ বা 1 কোটি, মানে 10 লাখের উপরের যেসব লেনদেন আছে, 10 লাখের উপরের লেনদেনগুলোর রেকর্ড রাখতে হবে আপনাকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা নিম্নলিখিত সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারে: দেশীয় মিউচুয়াল ফান্ড, স্বীকৃত এক্সচেঞ্জে ট্রেড হওয়া ডেরিভেটিভ এবং রুপি নির্ধারিত ক্রেডিট ও বন্ড। তাহলে একজন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী এই 3টি জিনিসেই বিনিয়োগ করতে পারে, তাই উত্তর হবে ডি, উপরের সবগুলো। সেবি ইনসাইডার ট্রেডিং নিষেধাজ্ঞা বিধিমালার উদ্দেশ্য হল ইনসাইডারদেরকে ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত বিষয়ে ড্যাশ থেকে বিরত রাখা। তাহলে ইনসাইডার ট্রেডিংয়ের নিষেধাজ্ঞা ঠিক কোন জিনিসে প্রযোজ্য সেটা বলে দেয়, যা সীমাবদ্ধ করে প্রথমত এ, ডিলিং, কমিউনিকেটিং এবং কাউন্সেলিং, এবং ডি, উপরের সবগুলো। তাই উত্তর হবে ডি, উপরের সবগুলো। চতুর্থ প্রশ্ন: সেবি ফ্রডুলেন্ট অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিস রেগুলেশন কোনো ব্যক্তিকে সরাসরি বা পরোক্ষভাবে ড্যাশ সিকিউরিটিজে প্রতারণামূলকভাবে লেনদেন করতে নিষিদ্ধ করে। তাহলে কোনো সিকিউরিটিজে আপনি সরাসরি বা পরোক্ষভাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না, না কেনা, না বেচা, না কোনো লেনদেন। তাই উত্তর হবে ডি, উপরের সবগুলো। এ ছিল ভিডিও থেকে চ্যাপ্টার এবং পিএমএস ডিস্ট্রিবিউটর 20 এর সিরিজ থেকে সব কিছু। এতেই শেষ হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস ডিস্ট্রিবিউটর এক্সামের, যেখানে আজ আমরা 12টি চ্যাপ্টার কভার করেছি এবং বাকি চ্যাপ্টারগুলো দেখতে চাইলে আপনি আই বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের প্লেলিস্টে যেতে পারেন। 12টি চ্যাপ্টারের সবটি লিঙ্ক সেখানে পাওয়া যাবে। এখানে 12টি চ্যাপ্টারই রয়েছে। এগুলো সবই পাস ফর শিওর ভিডিও, এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যাতে আপনার পিএমএস এক্সাম ক্লিয়ার হয়ে যায় এবং শুধুমাত্র এই ভিডিওগুলো দেখেই আপনি আপনার এক্সাম ক্লিয়ার করতে পারেন। এবং পিএমএস এর কেস স্টাডিগুলো আমরা কভার করব। একটি ভিডিওতে এগুলোও দেখানো হবে, কিছু কেস স্টাডি বোঝানো হবে। কেস স্টাডি আসে, তার সঙ্গে কিছু স্যাম্পল প্রশ্ন আমরা দেখব, যাতে তোমরা বুঝতে পারো। গাইজ, ভিডিওতে